বিরাট এক সমুদ্রের তীরে ছোট্ট একটা বন ছিল। সেই বনের পশু পাখিরা দীর্ঘ অনেক বছর যাবত আলোর মুখ দেখেনি। মানে বনটি সব সময় রাতের আধারে ঢেকে থাকতো। সেই বনের আকাশে সূর্য উঠতো না বলে পুরো বন অন্ধকার হয়ে থাকতো। টুকি, টর্চ লাইটটা নিয়ে পুকুর পাড়ে যা তো। ঘরে এক ফোঁটাও পানি নেই, খুব পানি পিপাসা পেয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি আনছি পানি। মা, টর্চ লাইটটা নিয়ে যাব না, টর্চ লাইটটা একদম আলো নেই। হারিকেনটা কোথায়? হারিকেন নিয়ে তোর বাবা বাজারে গেছে, তাই তুই টর্চ লাইটটা নিয়ে যা রে মা। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি টর্চ লাইট নিয়ে কলসি হাতে পুকুরের দিকে যেতে থাকে। সুখী মাসি, পারুল, তোমরাও বুঝি পানি নিতে এসেছো? হ্যাঁ রে, আমরাও পানি নিতে এসেছি। পুকুরের পানি তো একদম শুকিয়ে যাচ্ছে। দুদিন পর যে কি হবে, পানির অভাবে পড়তে হবে সকলকে। তাই তো দেখছি, পুকুরে তো পানি একদম কম। কদিন পর যে কি হবে। আচ্ছা সুখী মাসি, আমাদের বনের পাশে নাকি এক সমুদ্র আছে, তবে তো আমরা সেখান থেকে পানি আনতে পারবো। ওই সমুদ্রের কথা ভুলেও মুখে আনিস না। তুই জানিস না ওই সমুদ্রে এক রাক্ষসী থাকে, যার কারণে সমুদ্রের ধারে কেউ যায় না। পারুল, চল, আমাদের তো পানি নেওয়া শেষ হয়েছে। যাই, আমিও বাড়ি ফিরে যাই। মায়ের তো আবার পানির পিপাসা পেয়েছে। এই বলে টুকিও পানির কলসি নিয়ে চলে যায়। আরে তোতা দাদা, আজ দেখছি মাছ একদম কম এনেছো। আর বলো না, নদীতে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। আর তুমি তো জানোই সমুদ্রে যেতে পারি না, তাই তো মাছ কম তুলেছি। তা মাছের কেজি কত? 300 টাকা কেজি। এত দাম? কি আর করি বলো, মাছ তো পাওয়াই যাচ্ছে না। 24 ঘন্টা জাল ফেলেও মাছ ধরতে পারি না। তোমার কাছে 250 টাকা করে রাখবো, নিলে নিতে পারো। এরপর টোনা বাজার থেকে মাছ কেনে আর অন্যান্য দোকান থেকে সবজিও কিনে। মা, পানি নিয়ে এসেছি। পানি খেয়ে বড্ড তৃপ্তি পেলাম রে মা। খুব পিপাসা পেয়েছিল রে। এখন তো তৃষ্ণা মেটাতে পারছো মা, দুদিন পর হয়তো আর পারবে না। পুকুরে সব পানি প্রায় শুকিয়ে গেছে। আচ্ছা মা, সুখী মাসি বলছিল সমুদ্রে নাকি রাক্ষসী থাকে। তুই ছোট পাখি, তোকে অত কিছু জানতে হবে না। টুনি, বাজারের ব্যাগটা নাও, আজ অনেক বাজার করে এনেছি। আচ্ছা বাবা, আমাদের বনে সূর্য কেন ওঠে না? আমাদের কাছে রাত দিন দুটোই সমান। জানি না, তবে শুনেছিলাম সূর্যকন্যার নাকি অভিশাপ লেগেছে এই বনে, তাই সূর্য ওঠে না। আচ্ছা যাগে, যা মায়ের কাছে যা, মায়ের কাজে সাহায্য কর। পুরো বনের সকলেই এভাবে অন্ধকারে তাদের দিন অতিবাহিত করছিল। এদিকে দেখতে দেখতে বনে আরো একটি সমস্যা দেখা দেয়। বনের সব পুকুরের পানি শেষ হয়ে যায়। এ নিয়ে বনে শুরু হয় এক আলোচনার সভা। মোরল মশাই, এভাবে চলতে থাকলে তো বনের সকল পাখি পানির অভাবে পিপাসায় মারা যাবে। হ্যাঁ হ্যাঁ মোরল মশাই, আপনি কিছু একটা করুন। আমরা তো সমুদ্রেও যেতে পারবো না, কিছু একটা করুন মোরল মশাই। শান্ত হও তোমরা, আমি দেখছি কি করা যায়। ওই রাক্ষসীর কারণে তো আমরা সমুদ্রে যেতে পারি না, তাই আমাদের অন্য উপায় ভাবতে হবে। তোমরা আজ সকলে চলে যাও, আমি একটু ভেবে দেখি কি করা যায়। মোরলের কথা শুনে সকল পাখি যে যার বাড়িতে চলে যায়। ওই রাক্ষসের জন্যই বনে এত সমস্যা। আর যদি সমুদ্রে রাক্ষসী না থাকতো, তাহলে তবে বনের পাখিদেরকে পানির অভাবে পড়তে হতো না। বনের অন্ধকারকে সকলে মেনে নিয়ে বেঁচে আছে, কিন্তু পানির অভাব তো কাউকে বাঁচতে দিবে না। আরে কাকু, এভাবে কোথায় যাচ্ছ? আরে, সুখীর মেয়ে পারুল নাকি পানির অভাবে মারা গেছে, তাই তো দেখতে যাচ্ছি। তোর বাবা মাকে খবরটা দে, চলি রে। কি হয়েছে? কি হয়েছে রে টুকি? কি হয়েছে টুকিমা? সুখী মাসির মেয়ে পারুল পানির পিপাসায় মারা গেছে। কি?
হায় বিধাতা, আমাদের বনে এ কি দুর্দশা শুরু হলো। টোনা, চলো, সুখীর পাশে এখন আমাদের থাকা দরকার। টুকি, তুই বাড়িতে থাক, আমরা তবে চলি। না, এসব আর মেনে নেওয়া যায় না। এ সব কিছু হচ্ছে ওই রাক্ষসের জন্য। আমি যাবই সমুদ্রে, সমুদ্রের ওই রাক্ষসের মুখোমুখি হব আমি। টুকি এই বলে সাহসিকতার সহিত টর্চ লাইট হাতে সমুদ্রের তীরে এসে পৌঁছায়। রাক্ষসী, রাক্ষসী, কোথায় তুই? তুই যদি এই সমুদ্রে থেকে থাকিস তবে বেরিয়ে আয়। রাক্ষসী, রাক্ষসী, কোথায় তুই? একে কখন থেকে রাক্ষসীকে ডাকছি, কিন্তু রাক্ষসী তো আসছেই না। তবে কি রাক্ষসী এই সমুদ্রে নেই? বনে সকলে ভুল ভাবছে, তাই হবে হয়তো। আমাকে পুরো বনের কথা বলতে হবে। শোনো, 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 সকল পাখিদের জন্য একটা সুসংবাদ রয়েছে। আমাদের পাশে সমুদ্রে কোনো রাক্ষসী নেই, তাই তোমরা সকলে নির্ভয়ে সমুদ্রের পানি নিয়ে আসতে পারো। আমি সমুদ্রের ধারে গিয়ে দেখেছি, সেখানে কোনো রাক্ষসী নেই। টুকির ঘোষণা শুনে বনের সকল পাখি অনেক খুশি হয়। তারপর বনের প্রায় সকল পাখি সমুদ্রে পানি আনতে চলে যায়। কত পানি, আর এই পানির অভাবেই আমার মেয়েটা মরেছে। বনের সকল পাখি যেই না কলসিতে সমুদ্রের পানি নেয়, তখনই সমুদ্রের পানি উথাল পাথাল করতে শুরু করে। আর হঠাৎ করে সমুদ্রের তলদেশ থেকে ভেসে ওঠে এক ভয়ঙ্কর রাক্ষসী। তোদের এত বড় সাহস, আমার সমুদ্রে পানি নিতে এসেছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এরপর রাক্ষসী সকল পাখিকে খাঁচায় বন্দি করে রাখে। এবার ওই পাখিকে আসতেই হবে, আসতেই হবে। টুকি, সর্বনাশ হয়ে গেছে। সমুদ্রের ওই রাক্ষসী বনের সকল পাখিকে বন্দি করেছে। তুই তো বলেছিলি রাক্ষসী নেই, তাই তো সকলে পানি আনতে গিয়েছিল। কে? আমার জন্য সকলে যেহেতু বিপদে পড়েছে, তাই আমি সকলকে উদ্ধার করব। রাক্ষসী, সকলকে মুক্ত করে দে। তবে তুই সেই সাহসী মেয়ে, তুই কাল আমার নিদ্রা ভঙ্গ করেছিলি। হ্যাঁ, আমি যেহেতু তোর নিদ্রা ভঙ্গ করেছি, তাই তুই আমায় বন্দি কর আর বাকিদের ছেড়ে দে। আমি এতদিন তোর মতো সাহসী পাখিরই অপেক্ষায় ছিলাম। তুই আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারবি। অভিশাপ মুক্ত করব মানে কি? আসলে আমি হলাম এই বনের সূর্যকন্যা। একদিন আমি এই সমুদ্রের তীরে ঘুরতে এসে এক ধ্যানরত তান্ত্রিকের ধ্যান ভঙ্গ করি। তখন ওই তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে রাক্ষসী বানিয়ে দেয়, আর আমি তখন থেকে এই সমুদ্রে রাক্ষসী রূপে আছি। তান্ত্রিক বলেছে কেবল মাত্র সৎ ও সাহসী পাখি আমার রূপ ফেরাতে পারবে। তবে কি করে তোমার রূপ ফিরবে বলো আমার? লাল পাথরের শীর্ষে রয়েছে এক আপেল গাছ। ওই আপেল গাছের আপেল খেলেই আমি আমার রূপ ফিরে পাবো। তবে আমি তাই করব। এরপর টুকি অনেক পথ পাড়ি দিয়ে সেই লাল পাথরের শীর্ষে পৌঁছায়। ওই তো আপেল গাছ, কিন্তু আমি তো আর চলতেই পারছি না। না না, হাল ছাড়লে চলবে না, আমাকে পারতেই হবে। গলাটা একদম কাঠ হয়ে গেছে। টুকি আর চলতেই পারছিল না, তবুও টুকি মনোবল শক্ত করে আপেল গাছ থেকে আপেল পেড়ে নেয়। যে করেই হোক আমাকে আপেল নিয়ে যেতেই হবে। এরপর টুকি আপেল নিয়ে সেই রাক্ষসীর কাছে যায়, আর রাক্ষসী আপেল খেতেই তার রূপ বদলে যায়। এই তো আমি আমার রূপ ফিরে পেয়েছি, পাখিরাও মুক্ত হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ টুকি। এবার আমি তোমাদের বনের অন্ধকার দূর করব। এই বলে সূর্যকন্যা চলে যায়। আর সূর্যকন্যা চলে যেতে আকাশের মেঘ সরে গিয়ে সূর্য ওঠে। পুরো বন আবার আলোকিত হয়ে যায়, আর সবাই খুশি মনে যে যার বাড়িতে ফিরে যায়। কবুতর দাদা, আমাদের নদীর ওই পারে পৌঁছে দাও তো। আচ্ছা ঠিক আছে, নৌকায় উঠে পড়ো। এরপর কালু কাকুলি নৌকায় উঠে পড়ে, আর কবুতর নৌকা চালিয়ে সামনের দিকে যেতে থাকে। কালু, নদীতে এমন স্রোত কিসের আসছে? আমার তো খুব ভয় করছে গো। তুমি মাঝি দাদাকে তাড়াতাড়ি নৌকাটা বইতে বলো না। হ্যাঁ হ্যাঁ বলছি।
ও মাঝি দাদা, মাঝি দাদা, একটু নৌকাটা টানো। দেখছো না চারদিকটায় কেমন ঘুটঘুটে অন্ধকার, তার ওপর এত স্রোত, বড্ড ভয় লাগছে। আমি কি করব? নৌকাটা তো স্রোতের জন্য শুধু পিছিয়ে যাচ্ছে, সামনে এগোতেই পাচ্ছি না। এমন সময় হঠাৎই কাকুলি জলের উপর একটা কুমিরকে আসতে দেখে আর সে ভীষণ ভয় পেয়ে যায়। ওগো দেখো কুমির, ওই কুমিরটা তো এদিকটাই আসছে। আমার তো খুব ভয় করছে গো, এবার আমাদের কি হবে? চুপ করো তো, বলছি মাঝি দাদা, ওই কুমিরটা তো এদিকে আসছে, তুমি তাড়াতাড়ি নৌকাটা ঘাটে নিয়ে যাও। আমি তো তাই চেষ্টা করছি, কিন্তু নৌকা তো এগোচ্ছে না। কবুতর তার শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকাটা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। কুমিরটা প্রচন্ড গতিতে এসে সবাইকে আক্রমণ করে বসে। বাঁচাও, বাঁচাও! তোমরা দুজন যদি এভাবে কাঁদো, তবে আমি শহরে যাব কি করে? আর আমি তো একা নই, বিনি তো আমার সাথে আছে নাকি? বিনি, তোর মালিকের খেয়াল রাখবি, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোনে সবটা জানাবি। আপনি কোনো চিন্তা করবেন না মালকিন, আমি সবটা সামলে নেব। মালিকের কোনো অসুবিধা হবে না। বাবা বিন্নি, তোমরা কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, কেমন? হ্যাঁ রে মা, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। টুনি, তুমি টুকিকে নিয়ে চলে যাও, আমাদের এখন যেতে হবে তো। এরপর টোনা আর বেনি নৌকায় উঠে পড়ে আর মাঝি নৌকা চালাতে শুরু করে। বউ বাচ্চাকে রেখে টোনা ব্যবসার কাজের জন্য বিনিকে নিয়ে শহরে যাচ্ছিল। বন থেকে শহরে যাওয়ার একটি মাত্র পথই ছিল, আর তা হলো এই নদী পথ। এই নদী পেরিয়ে বনের পাখিরা শহরে যেত। টুনি আর টুকিটার জন্য খুব খারাপ লাগছে, ওদের ছেড়ে তো আমি কখনো কোথাও যাইনি। মালিক, আপনি মন খারাপ করবেন না, আমরা কিছুদিন পরেই তো বাড়ি ফিরে আসবো। কিন্তু তারা তো জানে না যে এই যাওয়াই তাদের শেষ যাওয়া হবে। নৌকাটা নদীর মাঝপথে আসতেই নদীতে থাকা সেই কুমির নৌকার উপরে হামলে পড়ে আর সকলেই নদীতে ডুবে যায়। আর এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। মা, মা, আমি নদীর ওপারে যেতে চাই মা। আমার তো ওপাশে যেতে খুব ইচ্ছে করছে। ওই পারে তো পাখিদের বন, ওই বনে অনেক পাখি বসবাস করে। তুমি ওই বনে যেতে চাও? হ্যাঁ মা, আমি ওই বনে যেতে চাই। মা, ঘাটে তো অনেক নৌকা বাঁধা, কিন্তু একটাতেও মাঝি নেই কেন? তবে কি আমরা উড়ে ওই বনে যাব? তুই তো এখনো ভালো করে উঠতেই পারিস না রে মা, এতটা নদী পথ তুই উঠতে পারবি না। আমি নৌকা চালিয়ে তোকে নদীর ওপারে নিয়ে যাব। এরপর মাপুরি ঘাটের একটা নৌকাতে উঠে পড়ে। আয় মা, নৌকায় উঠে পড়, আজ আমি তোকে নৌকা চালিয়ে ওই পারে নিয়ে যাব। বাচ্চা পরি খুশি মনে নৌকায় উঠে পড়ে আর মা পরি নৌকা চালাতে শুরু করে। আমার তো খুব মজা লাগছে মা, আমার মা মাঝি হয়েছে। কি মজা, কি মজা। এমন সময় হঠাৎ সেই অজানা কুমির পরীদের নৌকায় আক্রমণ করে বসে। পরী কিছু বুঝে ওঠার আগে তাদের নৌকাটা ডুবে যায়। মা পরী কোনো রকমের সাঁতরে নদীর কিনারে চলে আসে আর কিনারে পৌঁছাতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। মা, তবে কি নদীতে থাকে ওই কুমিরটা আমার বাবাকেও ধরে নিয়ে গেছে? হ্যাঁ রে মা, সকলে তো তাই বলে। নৌকা নিয়ে যেই পাখি নদী পার হতে চায়, ওই কুমির তাদের আক্রমণ করে। যাকে এখন চল তো তাড়াতাড়ি। এ কি টুকি, নদীর কিনারায় কে যেন পড়ে আছে, চল তো কি দেখি। কি মা, এটা তো একটা পরী, মনে হয় অজ্ঞান হয়ে গেছে। এই জ্ঞান ফেরাতে হবে মা। এদিকে যখন টুনি আর টুকি মা পরীর জ্ঞান ফেরাচ্ছিল, অন্যদিকে ওই অজানা কুমির বাচ্চা পরীকে কামড়ে নদীর নিচে থাকা এক কলা বাড়িতে নিয়ে আসে। এত বড় কলা বাড়ি, তাও আবার পানির নিচে। এই কুমির, তুই আমাকে এখানে কেন ধরে এনেছিস? হ্যাঁ, আমার মা জানতে পারলে না তোকে মেরেই ফেলবে। বাচ্চা পরি, তুমি কাকে কুমির বলছো? ও তো কুমির নয়, ও হলো জল রাক্ষসী। কুমিরের ছদ্মবেশে আমাদের সকলকে এখানে ধরে এনেছে। এত পাখিকে ধরে এনেছে? তুই আমাদের এখানে কেন ধরে এনেছিস? হ্যাঁ,
বাচ্চা পরীর এ কথা শুনে কুমির এক জল রাক্ষসীর রূপ নেয় আর হাসতে হাসতে বলে, তোর মতো বাচ্চা পরি আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস আছে বলতে হবে, তবে তো এই পূর্ণিমায় আমি তোকেই বলে দিব। এরপর জল রাক্ষসী বাচ্চা পরীকেও খাঁচায় বন্দি করে। অন্যদিকে টুনি আর টুকি মা পরীর জ্ঞান ফেরায়। ওই কুমির আমার বাচ্চাকে নিয়ে গেছে আমার বাচ্চাকে। ওই কুমির শুধু তোমার মেয়েকে নয়, ওই কুমির এ বনের অনেক পাখিকে ধরে নিয়ে গেছে। জানি না ওই কুমির এত পাখিকে কেন ধরে নিয়ে যাচ্ছে। এই নদীতে তো কোনো কুমির ছিল না। গত 2 মাস থেকে এই কুমির বনের সব পাখিকে জলের তলায় নিয়ে যাচ্ছে। কি বললে তুমি? এই নদীতে আগে কোনো কুমির ছিল না? আমার কাছে কেন জানি সবকিছু রহস্যজনক লাগছে। আমাকে সবটা জানতে হবে। এরপর মা পরি তার চোখ বন্ধ করে আর দিব্য দৃষ্টি দিয়ে ওই কুমিরের সব রহস্য জানতে পারে। সাংঘাতিক! এ যে জল রাক্ষসীর কাজ। জল রাক্ষসী? হ্যাঁ, জল রাক্ষসী। নদীর পানির নিচে এক কলাবাড়িতে ওই জল রাক্ষসী বাস করে। ওই জল রাক্ষসী কুমিরের ছদ্মবেশে সকল পশু পাখিকে ধরে আর তার কলাবাড়িতে বন্দি করে, আর পূর্ণিমায় একজন করে বলি দিয়ে তার শক্তি বৃদ্ধি করে। ওই রাক্ষসী আগামী পূর্ণিমায় আমার কন্যাকে বলি দিবে, আর আমি মা হয়ে তা কিছুতেই সহ্য করতে পারছি না। তুমি তো অনেক শক্তিশালী, তবে তুমি জলের নিচে গিয়ে ওই জল রাক্ষসীকে ধ্বংস করতে তো পারবে। আমি যে এটা পারবো না গো, কারণ জলের নিচে আমার কোনো শক্তি কাজ করবে না। উল্টো ওই জল রাক্ষসী আমাকে বন্দি করে ফেলবে। তবে কি ওই রাক্ষসী এভাবে পশু পাখিদের ধরে নিয়ে যাবে? ওকে কি ধ্বংস করার কোনো উপায় নেই? ওই রাক্ষসী এভাবে শক্তিশালী হলে তো একসময় পৃথিবীতে রাজত্ব করবে। তুমি কিছু একটা করো পরি, কিছু একটা করো। মায়া শক্তি, আমি তোমাকে আহ্বান করছি। আজ যে আমি বড় বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো। বলো পরি, আমি তোমাকে কি করে সাহায্য করতে পারি? এরপর পরি ওই রাক্ষসীর সব কথা মায়া শক্তিকে খুলে বলে। এই জঙ্গলেই উত্তরের দিকে এক বিষফলের গাছ আছে। ওই বিষফল ওই রাক্ষসীকে খাওয়াতে পারলেই ওই জল রাক্ষসী সেখানেই মারা যাবে আর সকল বন্দীরা মুক্তি পাবে। আমি জানি ওই বিষফল কোথায় আছে। আমি এক্ষুনি ওই বিষফল আনছি। পরি, এটাই সেই বিষফল। তবে এবার আমি যাব জলের নিচে আর ওই রাক্ষসীকে ধ্বংস করে সকলকে মুক্ত করব। জলের নিচে যাতে তুমি শ্বাস নিতে পারো, আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। এরপর টুনি নদীতে নেমে পড়ে আর জলের নিচে ওই কলা বাড়ি খুঁজতে থাকে। এই তো সেই কলা বাড়ি। যাই, এবার ওই কলা বাড়িতে প্রবেশ করি। আজ থেকে শিকার নিজেই আমার কাছে চলে এসেছে, ভালোই হলো। তবে এবার একেও বন্দি করব। আমি এলাম তোমাকে অমর করতে, আর তুমি আমাকে বন্দি করতে চাচ্ছ? কি বলছিস কি? আমি ঠিকই বলছি। আমার হাতের এই ফলটা খেলে তুমি চির অমর হবে। এই দেখো একবার। জল রাক্ষসী আগে পিছে কিছু না ভেবে অমর হওয়ার লোভে ফলটা খেয়ে ফেলে। তুই আমাকে এটা কি খাইয়েছিস? আমার পুরো গলা চলে গেল, মরে গেলাম। জল রাক্ষসী ছটফট করতে করতে সেখানেই ধ্বংস হয়ে যায় আর সকল পশু পাখি মুক্ত হয়ে যায়। এরপর সকলে মিলে নদীর কিনারে উঠে আসে। মা, আমি ফিরে এসেছি মা। আজ তোমার জন্য আমার কাছে আমার মেয়ে ফিরে এসেছে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি। সত্যি তুমি অনেক সাহসী। ভালো থেকো তোমরা। আমরা তবে চলি। এরপর মা পরি তার ছানাকে নিয়ে চলে যায় আর বাকি পাখিরাও যে যার বাড়িতে চলে যায়। শালবনে এক গরিব টুনি তার বিধবা মা মিনু টুনটুনির সাথে বসবাস করত। টুনি জঙ্গলে ফুল সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। উফ বাবা, আজ যে এত রোদ ছিল। এই রোদে ফুল বিক্রি করতে করতে হাঁপিয়ে গেছি। মা, ও মা, কোথায় গেলে গো? খুব খিদে পেয়েছে। উঠানে কি খাবার খাবি নাকি? হাত মুখ ধুয়ে আয়, তারপর খাবার দিচ্ছি।
এরপর টুনি হাত মুখ ধুয়ে আসে আর মিনু তাকে পান্তা আর পেঁয়াজ খেতে দেয়। টুনি কোনো অভিযোগ না করে পান্তা ভাতে খেতে থাকে। মা, বাজারে যখন ফুল বিক্রি করছিলাম তখন সকলে বলাবলি করছিল কাল রাতে নাকি জমিদার মশাইয়ের বাড়িতে ডাকাতি হয়েছে। জমিদারের কোষাগার থেকে নাকি অনেক সোনা দানা হিরে জহরত চুরি হয়েছে। শুনলাম ওই ডাকাতের কাছে নাকি অনেক দেশি অস্ত্র রয়েছে। আমিও তো শুনেছি সকালের দিকে জমিদারের প্রহরী জঙ্গলে ঢেড়া পিটিয়ে ঘোষণা দিয়েছে এখন থেকে সাবধানে থাকতে হবে। জমিদারের বাড়িতে এত কড়া পাহারাতেও যদি ডাকাতি হতে পারে, আমরা তো কোন চার, আমাদের যে এই ভিটে মাটি সম্বল। আমার তো মনে হচ্ছে এই ডাকাতির সাথে জমিদার বাড়ির কেউ যুক্ত আছে। হলেও হতে পারে। যাকগে, তুই এখন খাবার খা তো। টুনি খাবার শেষ করে। এদিকে জমিদারের বাড়িতে ডাকাতি হওয়ার জন্য জঙ্গলে সরগোর পড়ে যায়। পরের দিন সকাল হতেই টুনি প্রতিদিনের মতো জঙ্গলে যায় ফুল তুলতে। আজ যে কি হলো, গাছে একটাও তাজা ফুটন্ত ফুল ফোটেনি। মনে হচ্ছে আজ খালি হাতে ফিরতে হবে। এ কি, মনে হচ্ছে কারো পায়ের আওয়াজ পাচ্ছি। ওই দুটো পাখি মাথায় হাড়ি নিয়ে আবার কোথায় যাচ্ছে? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এরপর টুনি অজানা ওই পাখি দুটোর পিছু নেয় আর টুনি দেখতে পায় একটা বটগাছের নিচে এক সুড়ঙ্গে ওই পাখি দুটো প্রবেশ করলো। ওই পাখি দুটো গাছের কোটরের গর্তে চলে গেল। মনে হচ্ছে সেখানে সুড়ঙ্গ আছে। ব্যাপারটা রহস্যজনক, আমাকে সবটা দেখতে হবে। এরপর টুনিও চুপি চুপি ওই সুড়ঙ্গে প্রবেশ করে আর আড়াল থেকে যা দেখতে পায় তাতে সে চমকে ওঠে। ওস্তাদ, সত্যি আপনার মাথায় অনেক বুদ্ধি। তাই তো বুদ্ধি করে আমাদের আস্তানা হিসাবে মাটির নিচে মাটির ঘর তৈরি করেছেন। এই মাটির ঘর সম্বন্ধে কেউ জানতেও পারবে না আর আমাদের খোঁজও পাবে না। বুদ্ধি না থাকলে কি জমিদারের বাড়িতে ডাকাতি করতে পারি? নে, তাড়াতাড়ি কলসি দুটো মাটির ঘরে রেখে দে। এই দুটো কলসিতেই তো জমিদারের সকল সোনাদানা হিরে জহরত রয়েছে। ওস্তাদ, জমিদারের প্রহরী পুরো বনে ঢেড়া পিটিয়ে ঘোষণা দিয়েছে আর আমাদের হয়তো হন্যে হয়ে খুঁজছে। আমাদের খোঁজ জমিদারের প্রহরীরা কখনোই পাবে না। তাই তো মাটির নিচে মাটির ঘর বানিয়েছি। এখন তো চারপাশে ডাকাতির সংবাদ ছড়িয়ে গেছে, তাই এখন সোনাদানা বিক্রি করা বুদ্ধিমানের কাজ হবে না। পরে এক সময় এগুলো অন্য বনে পাচার করতে হবে। ও, তবে মনে হচ্ছে এরাই গতকাল জমিদারের বাড়িতে ডাকাতি করেছে। আমাকে এক্ষুনি জমিদার মশাইকে সবটা জানাতে হবে। এরপর টনি চুপি চুপি আবার সেখান থেকে পালিয়ে আসে আর ছুটে জমিদারের বাড়ি চলে আসে। জমিদার মশাই, জমিদার মশাই। এ কি, এই অসময় তুমি বাড়িতে ঢুকে জমিদারকে কেন ডাকছো? কি উদ্দেশ্য তোমার? আমি একবার জমিদারের সাথে কথা বলতে চাই। না না, জমিদার মশাই এখন ব্যস্ত আছে, সে কথা বলতে পারবে না। কিন্তু আমার যে তার সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন। কি হয়েছে এখানে? এত হট্টগোল কিসের? দেখুন না, এই টনি এসে এভাবে চিৎকার করছে, বলছে আপনার সাথে নাকি জরুরি কথা আছে। কি হয়েছে টুনি, কি বলতে চাও তুমি? এরপর টনি জঙ্গলের সমস্ত কাহিনী জমিদারকে খুলে বলে। সব শুনে জমিদার ঈগল বলে, কি, তোমার কথা যদি সত্যি হয় তবে আমাদের এক্ষুনি সেখানে যাওয়া উচিত। কালু, প্রহরীদের নিয়ে প্রস্তুত হও, এক্ষুনি আমাদের জঙ্গলে যেতে হবে। ঠিক আছে বাবু, আমি সব ব্যবস্থা করছি। টুনি, আর কত দূর যেতে হবে? জমিদার মশাই, আমরা এসে গেছি। ওই তো, ওই সুড়ঙ্গের নিচেই মাটির ঘর। এরপর সকল পাখি মিলে সেই সুড়ঙ্গে প্রবেশ করে আর তারা দেখতে পায় মাটির ঘরের সামনে বসে সুখী মাছ কাটছে। কি, আপনারা এখানে কি চাই? কে চাই মানে? জমিদার মশাইয়ের সোনাদানা চুরি করে এখানে লুকিয়ে থাকা হচ্ছে। কোথায় সোনাদানা? এক্ষুনি সব বের কর বলছি। কিসের সোনা দানা? জমিদার মশাই, ঝড় বৃষ্টিতে সব হারিয়ে অসুস্থ স্বামীকে নিয়ে এই মাটির ঘরে আশ্রয় নিয়েছি। সোনাদানার ব্যাপারে আমরা কিছুই জানি না। যদি বিশ্বাস না হয় তবে পুরো জায়গা খুঁজে দেখতে পারেন। জমিদার মশাই, পুরো মাটির ঘর খুঁজে দেখুন। এরপর সকলে পুরো মাটির ঘর খুঁজে দেখে, কিন্তু কোথাও তারা কিচ্ছু দেখতে পায় না।
জমিদার মশাই, আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। জমিদার মশাই, এটাই তো ডাকাত দলের সর্দার। কিসব বলছো তুমি? আমার স্বামী দীর্ঘ 1 বছর থেকে অসুস্থ, ও তো উঠে দাঁড়াতেই পারে না। জমিদার বাবু, এরা মিথ্যে বলছে। চুপ, একদম চুপ। জমিদার মশাই, আমার তো মনে হচ্ছে এই টুনি আপনার সোনাদানা চুরি করেছে আর এখন ভালো সাজার জন্য নাটক করছে। কিসব বলছেন আপনি? আমি কেন চুরি করব? আমি যদি চুরি করতাম তবে কি আমি আপনাদের খবর দিতাম? চুপ, একদম চুপ। টুনি, যদি প্রমাণ হয় এসবের পিছনে তুই জড়িত, তবে এর কঠিন শাস্তি তোকে পেতে হবে। কালু, চল এখান থেকে। এরপর সকলে চলে যায়। টুনিও তার বাড়ি ফিরে আসে। এটা কি করে সম্ভব? রাতারাতি সব বদলে গেল কি করে? আর জমিদারের পাহারাদারকে আমার কেমন জানি সন্দেহজনক লাগছে। শেষে কিনা আমাকে চোর বানাতে চাইছিল। আমার ব্যাপারটা নজর রাখতে হবে। সেই দিন আপনি যদি ফোন করে সবটা না বলতেন, তবে তো আমরা জমিদারের কাছে ধরা পড়ে যেতাম। আপনার কথা মতোই তো আমরা ঠিকঠাক নাটক করতে পারলাম। নাটকটা তোরা ভালোই করেছিস। যাকগে, সোনার হাড়িগুলো কোথায়? এই বটগাছের নিচে লুকিয়ে রেখেছি। তাড়াতাড়ি মাটি খুঁড়ে হাড়িগুলো বের কর। এরপর সকলে মিলে মাটি খুঁড়ে হাড়ি দুটো বের করে, আর হাড়ির মুখ দুটো খুলতেই সোনা চকচক করতে থাকে। সত্যি কালু দাদা, তোমার জবাব নেই। জমিদারের খাস পাহারাদার হয়েও তুমি কিনা আমাদের ডাকাতি করতে সাহায্য করেছিলে, আর তুমি তো ফোন করে আমাদের সতর্ক করেছিলে। যাকগে, এবারে সোনাগুলো শহরে পাচার করতে হবে। আমার কথা মনে আছে তো? যা বিক্রি হবে তার অর্ধেক আমাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এখন তাড়াতাড়ি একটা গাড়ির ব্যবস্থা করে দাও। আজ রাতে আমাদের এখান থেকে পালাতে হবে। এতক্ষণে সমস্ত ঘটনা আড়াল থেকে টুনি দেখছিল। সর্বনাশ! তবে এসবের পিছনে ওই কালু রয়েছে। আমার সন্দেহই ঠিক। প্রজাপতি, তুই এক্ষুনি জমিদারের কাছে যা আর তাকে সবটা বলে এক্ষুনি এখানে নিয়ে আয়। এরপর প্রজাপতি চলে যায়, আর কালু ফোন করার সঙ্গে সঙ্গে সেখানে একটা গাড়ি চলে আসে। নে, কলসি দুটো গাড়িতে তুলে ফেল আর তাড়াতাড়ি তোরাও পালিয়ে যা। এরা পালানোর আগে আমাকে এদেরকে থামাতেই হবে। ছি কালু দাদা, এমন বিশ্বাসঘাতকতা তুমি করতে পারলে? ছি, আমি থাকতে এসব তোমরা কিছুতে নিয়ে যেতে পারবে না। তুই আবারও আমাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছিস। তবে তো এবার তোকেও সোনার সাথে পাচার করতে হবে। কবুতর তোতা, এই টুনিকেও বেঁধে ফেল। ছি কালু, ছি। তুই এত খারাপ? আমি তোকে কত বিশ্বাস করেছিলাম, আর তুই? কি জমিদার মশাই, আপনি? প্রহরী, এই সবগুলোকে দড়ি দিয়ে বেঁধে ফেলো। এরপর প্রহরী সবগুলোকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সত্যি টুনি, তুমি অনেক সৎ পাখি। আজ তোমার জন্য আমি আমার সর্বস্ব আবার ফিরে পেলাম। তাই এই সোনার মুদ্রাগুলো আমি তোমাকে উপহার দিলাম। এরপর জমিদার মশাই টুনিকে সোনার মুদ্রা উপহার দেয়। এবার তুমি বাড়ি ফিরে যাও টুনি। আর প্রহরী, এদের সকলকে কারাগারে নিক্ষেপ করো। এরপর জমিদারের আদেশে সকলকে কারাগারে পাঠানো হয়। আর এদিকে টুনিও উপহার স্বরূপ স্বর্ণমুদ্রা পেয়ে একটা ফুলের দোকান দেয়, আর মাকে নিয়ে তার দিন কাটাতে শুরু করে। ওর বনে টোনা নামে এক সুদর্শন পাখি বাস করত। টোনা ছিল অনেক ধনী। একদিন টোনা বনের পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় টোনার সাথে দেখা হয় যজ্ঞ কাকের। কিরে টোনা, কেমন আছিস? কি ব্যাপার টোনা, সারা জীবন কি একাই থেকে যাবে নাকি? বিয়ে করবি না? বিয়ে তো করবই, ভালো কোনো মেয়ে খুঁজে পাচ্ছি না, তাই বিয়ে করা হচ্ছে না। আমার জানা মতে একটা সুন্দর মেয়ে আছে, তুই যদি চাস তাহলে আমি কথাবার্তা বলতে পারি। তোর আর পছন্দ, নিজের জন্য একটা ভালো মেয়ে পছন্দ করতে পারিসনি? তোর স্ত্রী তো খাটো, কালো, তাহলে তুই আমার জন্য কি মেয়ে পছন্দ করবি বলতো? হ্যাঁ রে যজ্ঞু, তুই কি আর মেয়ে খুঁজে পাসনি? কেমন জানি একটা পেতনিকে বিয়ে করে এনেছিস। আমার স্ত্রী পেতনি নয়, কালো খাটো হলে কি হবে? আমার স্ত্রীর অনেক গুণ আছে। আর টোনা শোন, এত অহংকার ভালো না। আর কাউকে রূপ দেখে নয়, তার গুণ দেখে পছন্দ করা উচিত, বুঝেছিস?
তবেই সংসার জীবন সুন্দর হয়। হ্যাঁ, হয়েছে হয়েছে, আমি গুণবতী রূপবতী মেয়েকে বিয়ে করে তোকে দেখিয়ে দিব, বুঝেছিস? এই বলে টোনা চলে যায়। বেশ কিছুদিন পর টোনা টুনি নামে একটা খুবই সুন্দরী মেয়েকে বিয়ে করে আনে। টোনা বিয়ে করে নিয়ে আসার পথে যজ্ঞ কাকের সাথে দেখা হয়। এই যজ্ঞু, এই দেখ আমার স্ত্রী কত সুন্দরী আর কত গুণবতী। তোকে বলেছিলাম না বিয়ে করলে তোর স্ত্রী থেকে সুন্দরী মেয়েকে বিয়ে করব, এবার দেখলি তো? শোনতো না, রূপ দেখে কোনো লাভ নেই, গুণী সব। আর পৃথিবীতে কেউই সব কাজ থেকে পারফেক্ট নয়, সবারই কিছু না কিছু কমতি থাকে, সবারই খুদ আছে। শোন, তোর বউ এত রূপবতী, দেখিস আবার কোনো কিছুর যেন কমতি না থাকে, আবার যেন এমন না হয় যে রূপ ধুয়ে ধুয়ে তোকে পানি খেতে হয়। এই বলে যজ্ঞ কাক চলে যায়। টোনা তার সুন্দরী বউকে নিয়ে বাড়িতে আসে। পরের দিন সকালে টোনার ঘুম টুনির আগে ভেঙে যায়। আর টোনা ঘুম থেকে উঠে দেখে বিছানা ভেজা। ছি, কি বিশ্রী গন্ধ! এই টুনি, এই তুমি বিছানায় হিসু করেছো? তুমি কেন বিছানায় হিসু করো? তুমি কি ছোট বাচ্চা নাকি, হ্যাঁ, যে বিছানায় হিসু করেছো? ওঠো বলছি, ওঠো। টোনার এমন চিৎকার শুনে টুনি লাফিয়ে ওঠে আর আদো আদো কান্নার সুরে বলে, টোনা, তুমি এমন রাগ করছো কেন? তোমাকে আমার বাবা মা বলেনি যে আমি প্রতি রাতে বিছানায় হিসু করি? কি, তুমি বিছানায় হিসু করো? হায় কপাল আমার, আমি সৌন্দর্য দেখে পাগল হয়ে শেষে কি না বিছানায় হিসু করা মেয়েকে বিয়ে করলাম। এখন আমি এই হিসু করা বউকে নিয়ে বনে কিভাবে মুখ দেখাবো? টোনা, আমি তো রাতে বিছানায় হিসু করি, আর এটা বনে সবাই জানবে কি করে বলো তো? আর এমনিতে তো আমি খুবই সুন্দরী, তাই না? সুন্দর নয় ছাই, একে তো আমার স্বপ্নে হিসু করে দিয়েছো, তার উপর আবার বেশি বেশি কথা বলছো। বেশি কথা বললে তোমাকে এক্ষুনি আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব এই বাড়ি থেকে, বুঝতে পেরেছো? আমি বিছানায় হিসু করি জন্য তুমি আমাকে তাড়িয়ে দিও না টোনা, আমি একদম চুপ করে থাকবো। এরপর টোনা রাগ করে চলে যায়। এইভাবে তাদের দিন চলতে থাকে। টুনি প্রতিদিন রাতে হিসু করে বিছানা ভিজাতো। কিরে টোনা, শুনলাম তোর সুন্দরী বউ নাকি বিছানায় হিসু করে, তা তোর বউয়ের বুঝি এটাই গুণ? বলেছিলাম না তোর রূপ দেখে ধুয়ে ধুয়ে পানি খেতে হবে? আমার প্রথম বউ সব বিষয়ে পারদর্শী নয়, তাতে কি হয়েছে? আমি আরেকটা বিয়ে করব, আর এবার আমার দ্বিতীয় বউ হবে সব বিষয়ে পারদর্শী, তুই দেখে নিস যজ্ঞু। এরপর টোনা চলে যায়। আরো কিছুদিন কেটে যায়। অবশেষে টোনা দ্বিতীয় বিয়ে করে আনে, আর সেটাও টুনির থেকে বেশি সুন্দরী, সব কাজে পারদর্শী। সে মুন্নি চড়ুইকে বিয়ে করে। এই দেখে টুনি বলে, টোনা, তুমি এটা কি কাজ করলে? শুধু আমার একটা দিকে দোষের জন্য তুমি আরেকটা বিয়ে করলে টোনা। টোনা, এটা তুমি ঠিক করলে না, একদিন দেখো তোমাকে পস্তাতেই হবে বললাম। টুনির কথায় টোনা কোনো পাত্তা দেয় না। সে তার বউকে নিয়ে ঘরে যায়। এরপর রাত হয়। রাত হলে টোনা মুন্নিকে নিয়ে ঘুমাতে যায়। টোনা মুন্নিকে বলে, মুন্নি, আমার জন্য এক গ্লাস জল আনো তো, আমার খুব পিপাসা পেয়েছে। মুন্নি টোনার কথা মতো এক গ্লাস জল আনে। কিন্তু মুন্নি রাত কানা থাকার কারণে গ্লাসটা টোনার দিকে না দিয়ে অন্যদিকে দেয়। এই দেখে টোনা বলে, কি ব্যাপার মুন্নি, ওখানে কাকে জল দিচ্ছ? চোখে দেখো না নাকি? আরে মুন্নি, আমি এখানে, আমাকে জল দাও। টোনা, আমি রাতে চোখে দেখি না, কোথায় তুমি? এই নাও, এই নাও তোমার জল। কি কি বলছো তুমি এসব? রাতে চোখে দেখো না মানে? টোনা, আমি তোমাকে আগে বলিনি, আসলে টোনা আমি সব দিকে পারদর্শী নই, আমার একদিকে এক দুর্বলতা আছে,
সেটা হলো আমি রাতকানা। আমি রাতে কিচ্ছু চোখে দেখি না। হায় ঈশ্বর, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? দুটো বিয়ে করলাম, অথচ দুটো বউই আমার খুদ সম্পন্ন। তুমি কি আমার কপালে সব দিকে একটা পারদর্শী মেয়ে রাখতে পারোনি? টোনা, তুমি মন খারাপ করো না। আমি রাতকানা হয়েছি তো কি হয়েছে, আমি তো সব কাজ পারি। টোনা আর কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে যায়। একদিন টোনা মনে মনে বলে, আমি সর্বগুণ সম্পন্ন মেয়েকে বিয়ে করেই তবেই ক্ষান্ত হব। এবার আমি তৃতীয় বিয়ে করব, আর আমার এই বউ হবে সব গুণে গুণবতী। টোনার দুই বউয়ের খুঁত থাকা সত্ত্বেও তার অহংকারের কোনো কমতি ছিল না। তাই টোনা অহংকারের বশবর্তী হয়ে তৃতীয় বিয়ে করে সুখী পায়রাকে। টোনা, তুমি আবার একটা বিয়ে করলে? এটা তুমি কি কাজ করলে টোনা? তুমি কেন বিয়ে করেছো শুনি? টোনা, আমরা সব দিক দিয়ে গুণবতী, শুধু আমাদের একটা সামান্য দিকে খুঁত ছিল জন্য তুমি আমাদের এত বড় শাস্তি দিতে পারলে? তুমি আবার একটা বিয়ে করলে? এই মেয়ে, তুমি কি কাজ পারো শুনি? আচ্ছা, তোমার মাঝে কি কি গুণ আছে বলো তো দেখি, যে গুণের জন্য তুমি আমাদের স্বামীকে পাগল করে দিয়েছো? বলো বলো। সুখী, বলো, তোমার গুণের কথা বলো। সুখী ছিল বোবা, তাই সুখী হাত পা নাড়িয়ে ইশারায় বলতে থাকে। এ কি সুখী, তুমি ইশারা কেন করছো? মুখে বলো, তোমার অনেক গুণ আছে, বলো বলো। কিন্তু সুখী আবারও ইশারায় বলতে থাকে। কিন্তু এবার কারো বোঝার বাকি থাকে না যে সুখী বোবা, কথা বলতে পারে না। দেখেছো টোনা, বলেছিলাম না যে কেউ সব দিক থেকে একদম পারদর্শী হয় না। করো না করো, কারো না কারো একটা না একটা খুঁত থাকবেই। টোনা, তোমার মাঝে কি সব রকম গুণ আছে? তোমারও তো কোনো না কোনো দিক থেকে দুর্বলতা আছে, তাই না? তোমারও অনেক খুঁত আছে, কিন্তু আমরা তোমার সবকিছু মেনে নিয়ে সংসার করছি। টোনা, তুমি এটা কেন বুঝতে চাও না? আমি তোমাদের কথা কিছুতেই শুনবো না। যতদিন না আমি সকল গুণসম্পন্ন মেয়ে পেয়েছি, ততদিন আমি বিয়ে করবই। এখন আমি চতুর্থ বিয়ে করতে যাচ্ছি। এই বলে টোনা চলে যায়। কিন্তু রাস্তার মাঝে টোনার একটা সাধু বাবার সাথে দেখা হয়। টোনা ওই সাধু বাবার কাছে যায় আর তার সব কথা বলে। বাবা, আমার এই সমস্যার সমাধান বের করে দিন। কেন আমার কপালে কোনো ভালো বউ নেই বলুন বাবা। তুই 3টা বিয়ে করেছিস, অথচ একটা বউ তোর সব গুণ সম্পন্ন নয়। তোর এই সমস্যার সমাধান আমার কাছে আছে। এরপর সাধু টোনাকে একটা গোলাপ ফুলের বাগান দেখিয়ে দিয়ে বলে, ওই যে তুই ওখানে একটা গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছিস, তুই ওখানে যা, আর ওই বাগান থেকে আমাকে সব থেকে নিখুঁত একটা গোলাপ ফুল এনে দিবি। শোন, সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবি। আর শোন, একবার যদি তুই সামনের দিকে এগিয়ে যাস, তবে কিন্তু আর পিছনের দিক থেকে ফুল নেওয়া যাবে না। এই বলে দিলাম, এখন যা তো, তাড়াতাড়ি যা। এই শুনে টোনা ওই ফুল বাগানে যায় আর অনেক সুন্দর সুন্দর ফুল দেখে মনে মনে বলে, এর থেকে নিশ্চয়ই আরো সুন্দর ফুল সামনে আছে, আমি বরং সামনে যাই। এই বলে টোনা আরো সামনে যায়। টোনা সব সময় ভাবতো যে এর থেকে বোধহয় আর একটু সামনে গেলে আরো সুন্দর ফুল পাওয়া যাবে। তাই সে সেই ফুল পেছনে ফেলে আবারও সামনের দিকে এগিয়ে যায়। এভাবে এগিয়ে যেতে যেতে এক পর্যায়ে টোনা বাগানের শেষ প্রান্তে চলে আসে আর দেখে বাগানের শেষ প্রান্তে সব ফুল আধমরা। যেহেতু পেছন থেকে কোনো ফুল নেওয়া যাবে না, তাই টোনা বাধ্য হয়ে ওই আধমরা ফুল থেকে একটা ফুল তুলে এনে সাধু বাবাকে দেয়। সাধু বাবা ফুল নিয়ে বলে, এই ফুলটা হলো তোর তৃতীয় বউ। তুই বাগানের অনেক সুন্দর সুন্দর ফুল পেছনে ফেলে শুধু সামনের দিকেই এগিয়ে গিয়েছিস, এই ভেবে যে নিশ্চয় সামনে আরো অনেক ভালো ভালো ফুল আছে। কিন্তু বৎস, তুই ভুল করেছিস। এই ফুলের মতো তুই যতই বিয়ে করবি, ততই খুদ সম্পূর্ণ মেয়ে পাবি। শোন বৎস, এই পৃথিবীতে কেউই সব দিক থেকে পারদর্শী নয়। তাই আমি বলি, তুই যা করেছিস করেছিস,
তোর এই তিন বউকে নিয়ে এখন তুই সুখে শান্তিতে দিন কাটা, নইলে এই ফুল বাগানের ফুলের মতো ভুল আবারও হবে তোর, বুঝতে পেরেছিস? সাধু বাবার কথায় টোনা তার ভুল বুঝতে পারে আর সেখান থেকে বাড়ি চলে আসে আর তিন বউয়ের কাছে ক্ষমা চায়। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আসলে আমি ভুল ছিলাম। তোমাদের সামান্য ভুলগুলোকে মানিয়ে নিলে আমাদের জীবন অনেক সুন্দর হতো। তোমরা আমাকে মাফ করে দাও। এরপর থেকে টোনা তার তিন বউকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ওই যে তোমরা যে ছোট্ট জঙ্গলটি দেখছো, ওই জঙ্গলের নাম হলো হিমছড়ি জঙ্গল। আর সেই জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি আর তার মা মিনু টুনটুনিকে নিয়ে বসবাস করত। টুনি গর্ভবতী ছিল। একদিন টুনির শাশুড়ি টুনিকে ডেকে বলে, শোনো বৌমা, তুমি তো গর্ভবতী, তাই এখন থেকে কম কাজ করবে কেমন? আর শোনো, এবার কিন্তু আমার ছেলে মানে নাতি চাই, এই বলে দিলাম। কেন মা, কেন আপনি মেয়ে সন্তান পছন্দ করেন না? আপনি তো নিজেও একটা মেয়ে, তাই না? আর ছেলে মেয়ে যাই হবে সেটা তো ঈশ্বরের ইচ্ছাতেই হবে, তাই না মা? চুপ, একদম চুপ। আমি ছেলে নাতি চাই মানে চাই, বুঝতে পেরেছো? আমি মেয়ে সন্তান একদম পছন্দ করি না। ছেলে হলে বৃদ্ধ বয়সে আমাদের উপার্জন করে খাওয়াতে পারবে, আর মেয়ে হলে কি সেটা পারবে? আরো এক গাদা টাকা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে, যত সব ঝামেলা। মা, এটা আপনার ভুল ধারণা। এখন মেয়েরাও সব পারে। চুপ, একদম চুপ। মেয়ে সন্তানের কথা একদম উচ্চারণ করবে না। বৌমা, তোমার কি এর আগের বাড়ির কথা মনে নেই? তুমি যখন এর আগে মেয়ে সন্তান জন্ম দিয়েছিলে আমি কি করেছিলাম, ভুলে গেছো তুমি? মনে থাকে যেন, আমার ছেলে নাতি চাই। এই বলে মিনু চলে যায়। আর এসব শুনে টুনি অনেক কাঁদতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টুনি একদিন একটা ডিম দেয়, আর সেই ডিমে তা দিতে থাকে। ডিমে তা দিতে দিতে টুনি ভাবতে থাকে, হাই ঈশ্বর, তুমি আমাকে ছেলে মেয়ে যে সন্তানই দাও না কেন, আমি তো তাতেই খুশি। কিন্তু শুধু আমার শাশুড়ি মায়ের জন্য আমি তোমার কাছে একটা ছেলে সন্তান চাইছি। ঈশ্বর, আমি চাই না আমার আর কোনো মেয়ে সন্তান বিনা অন্যায়ে মারা যাক। এই বলে টুনি কাঁদতে থাকে আর ডিমে তা দিতে থাকে। আর বেশ কিছুক্ষণ পরে টোনা টুনির কাছে আসে আর বলে, টুনি, ব্যবসার কাজে আমাকে কয়েকদিনের জন্য শহরে যেতে হবে। আমি মাকে বলে রেখেছি তোমার খেয়াল রাখতে। তুমি সাবধানে থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে টোনা, তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আর হ্যাঁ, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে। এই বলে টোনা ব্যাগপত্র গুছিয়ে শহরে চলে যায়। এভাবে 3-4 দিন কেটে যায়। টুনি ডিম ফুটে একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। এটা দেখে তো টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর কাঁদতে থাকে। অন্যদিকে আড়াল থেকে মিনু টুনটুনি সবটা দেখে ফেলে আর মনে মনে ভাবতে থাকে, শয়তান টুনি, তোকে আমি এত করে বললাম যে আমার ছেলে নাতি চাই, আর তুই কিনা শেষে আবারও মেয়ের জন্ম দিলি। মুখপুরি কোথাকার, তোর এই মেয়েকেও আমি মেরে ফেলবো। না, আগে টুনির সাথে রাগ দেখানো যাবে না। ভালো ব্যবহার দেখিয়ে পরে সুযোগ বুঝে এক সময় নদীতে নিয়ে গিয়ে চুবিয়ে মেরে ফেলবো এই ছানাকে। তাহলে আর আমাকে কেউই সন্দেহ করতে পারবে না। এই ভেবে মিনু টুনির কাছে আসে আর বলে, ও মা, বৌমা, তুমি এভাবে কাঁদছো কেন মা? আরে বোকা, আমি তো তোমাকে ওইসব রাগ দেখে বলেছিলাম। আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বৌমা। আমি তোমার মেয়ের কোনো ক্ষতিই করব না মা। মা, আপনি সত্যি বলছেন? হ্যাঁ মা, সত্যি বলছি। কই দাও তো দেখি, আমার নাতনিকে আমার কোলে দাও, ওকে একটু আদর করি আমি। এই বলে মিনু টুনির মেয়েকে কোলে নিয়ে আদর করতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে যায়। এরপর একদিন মিনু সুযোগ বুঝে চুপি চুপি টুনির মেয়েকে নিয়ে নদীর ধারে যায় আর বলতে থাকে, শয়তান মেয়েছানা, তুই কি ভেবেছিস তোকে আমি বাঁচতে দিব? কখনো না। কিন্তু আমি একে নদীতে চুবিয়ে মারলে তো কেউ দেখে ফেলবে। না না, এটা করা যাবে না মোটেও।
আমি বরং একটা পাতাতে করে এই ছানাকে ভাসিয়ে দেই। তারপর ভাসতে ভাসতে এই ছানা মাঝ নদীতে গিয়ে এমনিতে ডুবে মারা যাবে। এই বলে কলা গাছের একটা পাতা ছিঁড়ে এনে সেই পাতায় টুনির মেয়েকে ভাসিয়ে দেয়। টুনির মেয়ে অনেক ছোট ছিল, তাই সে কিছুই বুঝতে পারে না। টুনির ছানা এভাবেই নদীতে ভাসতে থাকে। আর এদিকে মিনু হাসতে হাসতে বাড়ি ফিরে যায় আর গিয়ে দেখতে পায় টুনি তার ছানাকে খুঁজছে। মা, ও মা, আমার মেয়ে টুনটুন কোথায় মা? ও তো উঠতে পারে না, তাহলে কোথায় গেল মা? মা, আপনি আবার আমার মেয়ের কোনো ক্ষতি করেননি তো? বৌমা, তুমি মুখ সামলে কথা বলো। আমি কেন তোমার মেয়ের ক্ষতি করতে যাব? দেখো গিয়ে কোনো কুকুর শেয়ালে মনে হয় তোমার মেয়েকে গিলে খেয়েছে। মা, আপনি এসব কি বলছেন? না, এটা কখনোই হতে পারে না। আমার মেয়ের কিচ্ছু হবে না। এই বলে টুনি আশেপাশে তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে তার মেয়েকে খুঁজে পায় না। আর অন্যদিকে টুনটুন ভাসতে ভাসতে নদীর মাঝখানে চলে যায়। আর এমন সময় সেখানে একটা কুমির ভেসে ওঠে। কুমিরকে দেখে তো টুনটুন অনেক ভয় পেয়ে যায় আর কাঁদতে শুরু করে। আরে আরে, এত দিন পর দেখি একটা শিকার নিজেই আমার কাছে এসে ধরা দিয়েছে। আহা, আজ জমিয়ে খাবো। কতদিন ধরে কচি পাখির মাংস খাই না। এই বলে কুমির যেই না টুনটুনকে খেতে যাবে, তখনই টুনটুন আরো জোরে জোরে কাঁদতে থাকে। এই দেখে কুমিরের মনে অনেক মায়া হয়। আহা, পাখির ছানাটা কি মায়াবী দেখতে। মনে হয় ছানাটা তার মাকে হারিয়ে ফেলেছে। কি কান্না করছে। না না, আজ যদি আমার ছানা এভাবে কান্না করতো, তাহলে কি আমি তাকে খেতে পারতাম? ছানাটা মনে হয় অনেক ছোট। এই ছানা, তুই ভয় পাস না রে। আমি তোকে খাবো না। তুই কাঁদিস না। তুই তোর মাকে হারিয়েছিস, তাতে কি হয়েছে? আজ থেকে আমি তোর কুমির মা। আমি তোকে মায়ের স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করব। এই বলে কুমির টুনটুনকে পিঠে করে নিয়ে পাড়ে যায় আর বলে, শোন ছানা, তুই আজ থেকে এই নদীর পাড়েই থাকবি, বুঝলি? তুই তো আর আমার মতো পানিতে থাকতে পারবি না। আমি এখান থেকেই তোর দেখাশোনা করব। এভাবেই শুরু হয় টুনটুনের কুমির মায়ের সাথে দিন কাটানো। কুমির টুনটুনের অনেক দেখাশোনা করত। দিনের বেলা কুমির টুনটুনকে তার পিঠে নিয়ে পুরো নদী ঘুরে বেড়াতো, আর রাতের বেলায় টুনটুনকে নদীর পাড়ে রেখে কুমির সারা রাত টুনটুনকে পাহারা দিত। এভাবেই অনেক দিন কেটে যায়। টুনটুন ধীরে ধীরে বড় হতে থাকে আর কথা বলাও শিখে যায়। একদিন টুনটুন কুমিরকে বলে, আচ্ছা কুমির মা, তুমি কত সুন্দর জলের ভিতর ডুবে থাকতে পারো। আমিও তো তোমার মেয়ে, তাহলে আমি কেন পারি না? আরে বোকা মেয়ে, তুই তো পাখি, তুই কিভাবে পারবি? মা, ও মা, আমি কেন পাখি হলাম গো? আমি কেন তোমার মতো দেখতে নই, বলো না মা। সোনা মা, তুই এসব বুঝবি না। তুই এখন যা তো ওই নদীর ধারের আম গাছ থেকে আম খেয়ে আয়। তোর তো অনেক খিদে পেয়েছে, যা যা। কুমিরের কথা শুনে টুনটুন আম খেতে যায়। এভাবেই কুমির মায়ের সাথে টুনটুনের অনেক হাসি খুশিতে দিন কাটতে থাকে। আর অন্যদিকে টুনির শাশুড়ি মিনু টুনটুনিও একটা বড় রোগে আক্রান্ত হয়ে যায়। কিন্তু মারা যাওয়ার আগে মিনু টুনিকে টুনটুনকে নদীতে ভাসিয়ে দেওয়ার ব্যাপারে সব ঘটনা খুলে বলে। এরপর কিছুদিনের মাঝে টোনা বাসায় ফিরে আসে। টুনি, আসলে ব্যবসার কাজে আমি আটকা পড়ে গেছিলাম, তাই এতদিন আসতে পারিনি। কই দেখি আমার মেয়ে কোথায় আর মা কোথায়? মাকে যে দেখছি না। এরপর টুনি এতদিনের সব ঘটনা সব কিছু টোনাকে খুলে বলে। তুমি এসব কি বলছো টুনি? এই কদিনে এত কিছু হয়ে গেছে? মা এত জঘন্য কাজ করেছিল? টুনি চলো, আমরা ওই নদীর ধারে যাই। নিশ্চয়ই আমরা আমাদের ছানাকে খুঁজে পাবো। এই বলে টোনা আর টুনি নদীর ধারে গিয়ে তাদের মেয়েকে খুঁজতে থাকে। আর হঠাৎই তারা দেখতে পায় একটা পাখির ছানা কুমিরের সাথে খেলা করছে। তাই তারা সেখানে যায়। তাদের দেখে কুমির বলে,
কে তোমরা এখানে কেন এসেছো? আরে টোনা, এই দেখো, এটা তো আমাদের মেয়ে টুনটুন। টুনটুন মা, আয় মা, আমার কাছে আয়। না না, এটা আমার মেয়ে। তুমি এসব কি বলছো? তুমি তো কুমির, তোমার পাখির ছানা কিভাবে হবে? দাও না আমার ছানাকে ফিরিয়ে, ফিরিয়ে দাও না আমার ছানাকে। কেন আজ এভাবে ছানা চাইছো? সেদিন কোথায় ছিলে, যেদিন পাতায় করে নিজের ছানাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলে? না না, আমি এমনটা করিনি, বিশ্বাস করো। যা করেছে সব আমার শাশুড়ি করেছে। তারপর টুনি সব ঘটনা কুমিরকে খুলে বলে। সব শুনে কুমির বলে, বুঝতে পেরেছি। তবে টুনি জানো, তোমার মেয়ে অনেক মায়াবী। তোমার মেয়েকে পেয়ে আমি মা হওয়ার অনুভূতিটা পেয়েছি। তবে এখন তুমি তোমার মেয়েকে নিয়ে যেতে পারো। না না কুমির দিদি, আজ তুমি আমার মেয়েকে আগলে না রাখলে হয়তো আমি আমার মেয়েকে ফিরেই পেতাম না। তুমি তো আমার মেয়েকে মায়ের ভালোবাসা দিয়ে এত বড় করেছো। শোনো কুমির দিদি, আমরা এই আম গাছে একটা বাড়ি বানাবো। তাহলে টুনটুন আমারও ভালোবাসা পাবে, আর কুমির মায়েরও ভালোবাসা পাবে। এরপর টোনা আর টুনি ওই নদীর ধারের আম গাছে একটা সুন্দর বাড়ি বানায়। আর টুনটুন তার পরিবার আর কুমির মায়ের ভালোবাসায় অনেক আদরে বড় হতে থাকে। মিনু তার ছেলে টোনার স্ত্রী টুনিকে বরণ করতে করতে বলতে থাকে, বৌমা টুনি, আজ থেকে এটা তোমার নিজের বাড়ি মা। এখন থেকে ধীরে ধীরে নিজের মতো করে তুমি এই সংসারটাকে গুছিয়ে নিও। এবার এসো, ভেতরে এসো মা। আর টোনা বাবা, তুই বৌমাকে ঘরে নিয়ে যা, আমি তোদের জন্য রান্না চাপাতে যাচ্ছি। মিনু ওখান থেকে চলে যায় আর টোনা টুনিকে নিয়ে ঘরে চলে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুনি তার ঘরে বসে একা একাই বলতে থাকে, উফ বাবা, পেটের ভিতরে কেমন ইঁদুর দৌড়াদৌড়ি করছে। আজ কতদিন হলো পেট ভরে খাই না। আগে যদি জানতাম যে শ্বশুর বাড়িতে এসে কম খেতে হবে, তাহলে কখনো বিয়ে করতাম না। শাশুড়ি মা এখন বাড়িতে নেই, এই সুযোগে দেখি তো রান্নাঘরে কি আছে। টুনি রান্নাঘরে চলে যায় আর দেখতে পায় চুলোর উপরে কড়াই ভর্তি মাংস রান্না করা। মাংস দেখে টুনি তার লোভ সামলাতে পারে না। ওরে বাবা, কত মাংস! দেখতে কত সুন্দর হয়েছে, না জানি খেতে আরো কত সুস্বাদু লাগবে। শাশুড়ি মা তো জানেই না তার বৌমা কত পেটুক। উফ, আমার তো আর তরই সইছে না। এরপর টুনি কড়াইটা নিয়ে ঘরের পেছনে চলে যায়, যাতে তার শাশুড়ি তাকে দেখতে না পায়। ঘরের পেছনে বসে বসে টুনি মাংসগুলো গপ গপ করে গিলতে থাকে। এমন সময় ওখানে একটা কুকুর আসে। টুনি কুকুরকে দেখে বলে, কি রে কুকুর, তুইও কি আমার মতো পেটুক নাকি, যে মাংসের গন্ধে ঘরের পিছন অব্দি চলে এসেছিস? তবে বেশ, একটু অপেক্ষা কর, আমার খাওয়া শেষ হলে আমি তোকে হাড়গুলো দিব, কেমন? আমিও তো একটা পেটুক, তাই তোর দুঃখটা বুঝতে পারি রে। টুনি মাংসগুলো খেয়ে কুকুরকে হাড়গুলো দেয় আর খালি কড়াইটা নিয়ে এসে যে না রান্নাঘরে রাখে। তখনই বাইরে থেকে মিনুর ডাক শুনতে পায়, বৌমা, বৌমা, রান্নাঘরের দরজা এমন খোলা কেন মা? মিনু এসব বলতে বলতে রান্নাঘরে চলে আসে আর টুনিকে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে দেখে। আর কড়াইয়ের দিকে তাকিয়ে মিনু বলতে থাকে, কি ব্যাপার বৌমা, এখানকার মাংসগুলো কোথায় গেল? আর তুমি এখানে কি করছো বলো তো? কি আর বলবো মা, আমি থালা বাসনের শব্দ শুনে ঘর থেকে এসে দেখি একটা কুকুর সবগুলো মাংস খেয়ে চলে গেল। বিশ্বাস করুন, আমি একটা মাংসও খাইনি। বিশ্বাস না হলে ঘরের পিছনে গিয়ে দেখুন, কুকুরটা এখনো হাড়গুলো খাচ্ছে। বৌমা, থামো থামো মা, এখানে বিশ্বাস আর অবিশ্বাসের কি আছে? আর তুমি খেয়েছো এটা আমি কখন বললাম বলো তো? মিনুর কথা শুনে টুনি মনে মনে বলে, টুনি, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়, নইলে তুই যে পেটুক সেটা তোর শাশুড়ি মা এক্ষুনি জানতে পারবে।
মা, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে যাই মা। টুনি ওখান থেকে চলে যায়। আর মিনু টুনির চলে যাওয়া দেখে মনে মনে ভাবে, কুকুর নাকি মাংস খেয়েছে ঘরে, তাহলে আর ঘরের পিছনে কি করে গেল? তবে কি বৌমা? না না, এ আমি কি ভাবছি, বৌমা এত মাংস একা খেতে পারবে না। যাই আবার রান্না চাপাই। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টুনি সকলের চোখে ফাঁকি দিয়ে এভাবে প্রতিদিন খাবার চুরি করে খায়। একদিন টুনি তার ঘরে বসে বলতে থাকে, এভাবে রোজ রোজ ঘরের খাবার চুরি করে খেলে শাশুড়ি মা অনেক সন্দেহ করবে, আর যদি আমার পেটুকিরির কথা জানতে পারে তাহলে তো আমাকে বাড়ি থেকে বের করেই দিবে। কিন্তু চুরি না করলে কি খাবো? এমন সময় টুনি নাকি কণিকার বাড়ি থেকে ভেসে আসে পাটিসাপটা পিঠার মিষ্টি গন্ধ। টুনি পিঠার গন্ধ পেয়ে বলে, পেয়েছি বুদ্ধি, এখন থেকে আমি অন্যের বাড়ির খাবারও চুরি করে খাবো, তাহলে আর কেউ জানতেই পারবে না যে আমি পেটুক বউ। যাই, এখন কণিকা দিদির পিঠাগুলো খেয়ে আসি। টুনি চুপি চুপি কণিকার রান্নাঘরে যায়। আর কণিকা ঘরে না থাকায় এই সুযোগে টুনি সবগুলো পিঠা খেয়ে বাইরে বেরিয়ে আসে। আর তখনই মিনু আসে আর টুনিকে দেখে বলতে থাকে, বৌমা, তুমি কণিকার রান্নাঘরের কাছে কি করছো? তোমাকে কতক্ষণ থেকে আমি ডাকছি, চলো বাড়িতে চলো। মিনু টুনির হাত ধরে যেতে থাকে। এদিকে কণিকা রান্নাঘরে পিঠা না দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে। মিনু কণিকার চিৎকার চেঁচামেচি শুনতে পায়। টুনির এমন আচরণ মিনুর একদম ভালো লাগে না। পরের দিন সকালে মিনু টুনিকে একটা ব্যাগ দিয়ে বলে, বৌমা, আমার পা দুটো বড্ড ব্যথা করছে, বাড়িতে রান্নার কিছুই নেই বৌমা, তাই বলি কি তুমি আজকে বাজার থেকে সবজি কিনে আনো তো। মিনুর কথা শুনে টুনি ব্যাগ হাতে নিয়ে বাজারে চলে যায়। বাজারে গিয়ে টুনির চোখ পড়ে যজ্ঞ কাকের মিষ্টির দোকানের দিকে। ওরে বাবা, কত মিষ্টি! আমার জিভের জল তো আর হার মানছেই না। দোকানে কেউ নেই, আমি এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাই না। টুনি এদিকে ওদিকে তাকিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়ে আর টপাটপ মিষ্টিগুলো খেয়ে শেষ করে দোকানের বাইরে বেরিয়ে আসে। এমন সময় যজ্ঞ ওখানে আসে আর দোকানে মিষ্টি না দেখে টুনিকে বলে, এই এই কে তুই? তুই এখানে কি করছিস? আর আমার দোকানের মিষ্টিগুলো সব কোথায় গেল? নিশ্চয় তুই সব মিষ্টি খেয়েছিস, তাই না? তোর সাহস তো দেখছি কম নয়। আরে দাদা, কি বলছো এসব? আমি কি পেটুক নাকি যে তোমার দোকানের সব মিষ্টি খেয়ে ফেলবো? একটা কুকুর এসে সব খেয়েছে। আমি তো এখানে দাঁড়িয়েই আছি আর তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি, আর তুমি আমাকে দোষ দিচ্ছ? সবাই আর এমনি বলে না, এই জগতে ভালোর ভাত নেই। টুনি একটু রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। আমাকে টুপি পরানো, দাঁড়া, তোর শাশুড়ি মাকে গিয়ে সবটা বলে দিব আমি। আমার দোকানের মিষ্টি চুরি করে খাওয়া বের করছি। পরের দিন যজ্ঞ মিনুকে টুনির কথাগুলো সব খুলে বলে। সব শুনে মিনু তার ঘরে একা একা ভাবতে থাকে আর বলতে থাকে, আমাকে অন্যের কথায় বিশ্বাস করা যাবে না, আমাকে নিজের চোখে দেখতে হবে যে আমার টুনি বৌমা পেটুক নাকি। হ্যাঁ, আমাকে নিজের চোখে দেখতে হবে। মিনু টুনিকে হাতে নাতে ধরার জন্য মাংস, পোলাও, বিরিয়ানি রান্না করে আর টুনিকে বলে, টুনি বৌমা, রান্নাঘরে মাংস, পোলাও, বিরিয়ানি রান্না করা আছে, তুমি একটু দেখে রেখো তো। আমি একটু কণিকার বাড়ি থেকে এক্ষুনি আসছি, কেমন? এই বলে মিনু চলে যায়। আর টুনির সাথে সাথে রান্নাঘরে গিয়ে খাবারগুলো খেতে থাকে। আর টুনি খাওয়ার মাঝে মিনু ওখানে চলে আসে। আর টুনি মিনুকে দেখে বলে, মা, আপনি এখানে? আপনি না চলে গেলেন? শোনো বৌমা, ওটা আমার একটা বাহানা ছিল। আসলে তুমি যে পেটুক সেটা দেখার জন্যই তোমাকে আমি মিথ্যা কথা বলেছি। কিন্তু বৌমা, তুমি আমাকে তোমার বেশি খাওয়ার কথা আগে কেন বলনি? হ্যাঁ,
মিনুর এমন কথা শুনি টুনি ভয় পেয়ে যায় আর কাঁদতে শুরু করে। মা, আমার পেটুকিরির কথা শুনে যদি আপনি আমাকে তাড়িয়ে দেন, সেই জন্য ভয় আমি বলিনি মা। দয়া করে মা, আপনি আমাকে তাড়িয়ে দিবেন না। আমি আর এত বেশি কখনোই খাবো না। বৌমা, তুমি পেটুক হও আর যাই হও, তুমি তো এবারের বউ। যেহেতু তোমাকে ছেলের বউ করে নিয়ে এসেছে, তাহলে আর কি করব বলো? আর তুমি শান্ত হও মা, আমি তোমাকে তাড়িয়ে দিব না। আর সেটা একটা শর্তে, জানো? শোনো, তুমি আর কারো বাড়ির খাবার চুরি করে খাবে না। আর আজ থেকে তুমি কম করে খাবার খাবে, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি আপনার শর্তে রাজি। আজ থেকে আমি কম খাবো। এরপর থেকে টুনি তার শাশুড়ি মার কথা মতো কম খেতে শুরু করে। আর ওরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।